এনসিপি বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে বললেন ইশরাক। জানাবো 15 সেনা কর্মকর্তা আটক থাকলে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বললেন চিফ প্রসিকিউটর। আরো জানাবো রাতের অন্ধকারে কোনো নির্বাচন দিতে চায় না বলছে সিইসি। এদিকে মেঘনায় জেলেদের হামলা, মৎস্য কর্মকর্তা সহ আহত 10। এবং সর্বশেষ জানাবো রেড ক্রিসেন্টে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে বললেন ইশরাক। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম, ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে, কিন্তু ক্ষমতার অংশীদার কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে এলো। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলিবাজি করত, আজকে তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে। আমি আশা করি যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ ধারায় রাজনীতি করবে। জামায়াত প্রসঙ্গে ইশরাক বলেন, আমরা তো একসঙ্গে রাজনীতি করেছি, আজকে শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে সামনে আসতে যাচ্ছে। পিআর পদ্ধতি দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য হুমকি। তিনি বলেন, 5ই আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা 17 বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার এবং বাস স্ট্যান্ড করার জন্য নয়, আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য। হাসিনার আমলে মানুষ কথা বলতে পারত না, দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল, মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে হতো। আমি মনে করি আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। এটি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। এরা দেশ ও জনগণের বিপক্ষে কাজ করেছে, এখনো তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলছে। এরা সাংগঠনিকভাবে গণহত্যা চালিয়েছে, মানুষ মেরে লাশ পুড়িয়ে দিয়েছে। আমরা খুনি হাসিনার বিচার নয়, শান্তি দেখতে চাই, ফাঁসি চাই। ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিগত 17 বছর বাংলাদেশ ছিল না, এটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। 71 সালের দেশ স্বাধীন হলেও আওয়ামী লীগ এদেশের জনগণকে দাসে পরিণত করেছিল। দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো এদেশের জনগণের ভাগ্য এবং নির্বাচন। বাংলাদেশকে কিভাবে লুটপাট করবে, কারা করবে, সেগুলো নির্ধারণ করে দেওয়া হতো। বিএনপি তরুণ এই নেতা বলেন, গত জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। যারা জীবন দিয়েছে কে ক্ষমতায় আসবে বা আসবে না এই জন্য নয়, তারা আত্মবিসর্জন দিয়েছে অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। 15 সেনা কর্মকর্তা আটক থাকলে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বললেন চিফ প্রসিকিউটর। গুমের মামলায় সাময়িক হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে সত্যিই যদি আটক করা হয়, তাহলে আইন অনুযায়ী তাদের অবশ্যই 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এটাই আইনের বিধান, এরপর সিদ্ধান্ত নেবেন আদালত। তবে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেওয়া হবে। রোববার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা আইন অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করব। সাময়িক হেফাজতকে গ্রেফতার বা আটক হিসেবে গণ্য করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে না আসা পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে পারি না। আদালতের বাইরে যা ঘটছে, মিডিয়ায় যা এসেছে, সেটা আমি আমলে নিতে পারি না এবং তা ব্যাখ্যা করা আমার এখতিয়ার মধ্যে পড়ে না। তিনি বলেন, আইনি প্রক্রিয়া স্বাধীনভাবে চলবে এবং সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আওয়ামী লীগ শাসনামলে বিরোধী লোকদের গুম করে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ 28 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের বিরুদ্ধে 5টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। পাশাপাশি তাদের গ্রেফতার করে হাজির করতে আগামী 22 অক্টোবর দিন ধার্য রাখা হয়। এরপর শনিবার ঢাকায় আর্মি অফিসার মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারিভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিবার থেকেও আলাদা থাকছেন, তবে একজন এখনো পলাতক। সেনাবাহিনী অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা এখনো হাতে পায়নি সেনাবাহিনী। পুলিশের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি। একদিন পর রোববার তাজুল ইসলাম বলেন, সংবিধান, আন্তর্জাতিক অপরাধ আইন 1973 এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো গ্রেফতার ব্যক্তিকে আদালতে হাজির না করে 24 ঘন্টার বেশি আটক রাখা যায় না। আদালত বিশেষভাবে অনুমতি দিলে সেই সময়ের বাইরে আটক রাখা যায়।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন 1973 একটি বিশেষ আইন যা বিশেষভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য তৈরি করা হয়েছে। এই আইনের যে অপরাধগুলো বিচার করা হচ্ছে তা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই, এমনকি সেনা আইন, নৌবাহিনী আইন বা বিমান বাহিনীর যে নিজস্ব আইন আছে সেখানেও নেই। এসব বিচার করার ক্ষমতা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে। তিনি আরো বলেন, সংবিধানের 47 এবং 47 ক অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ বিচার করার জন্য কোনো আইন প্রণীত হলে তা সংবিধানের অন্যান্য বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও সেই আইনই প্রাধান্য পাবে। তাজুল ইসলাম আরো বলেন, সংবিধানে বলা হয়েছে 1973 সালে আইনটি সুরক্ষিত এবং শক্তিশালী, তাই এই আইনের কোনো ধারা সুপ্রিম কোর্ট সহ অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না, এমনকি এ নিয়ে দায়ের করা রিট আবেদনও গ্রহণযোগ্য নয়। রাতের অন্ধকারে কোনো নির্বাচন দিতে চায় না বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, দেশের মানুষ যেন নিজের চোখে নির্বাচন প্রক্রিয়া দেখতে পারে, তাই তার কোনো গোপন বা রাতের অন্ধকারে ভোট দিতে চাই না। তিনি বলেন, একটা জিনিস ধরে রাখেন, আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নেই। আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না, বরং আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই, পার্টনার হিসেবে পাশে পেতে চাই। সিইসি হিসেবে যেমন আমার দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব রয়েছে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এখানেও আপনাদেরও অবদান রাখতে হবে। আমি যেমন সিইসি হিসেবে দায়িত্ব পালন করছি, তেমনি নাগরিক হিসেবে আমাদের সবার একটি দায়িত্ব আছে। আমি আপনাদের সহযোগিতা কামনা করি এবং পাশে পেতে চাই। নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এবং ভোটারদের জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই যাতে প্রতিটি বাংলাদেশি ভোট দিতে পারে। প্রবাসী যারা আছেন তাদের জন্য আমরা ভোটের ব্যালটের ব্যবস্থা করেছি। রিটার্নিং কর্মকর্তা নিজে ভোট দিতে পারেন না, এটা কেমন কথা? তিনি ভোট সংগ্রহ করবেন কিন্তু দিতে পারবেন না, এটা তো যুক্তিসঙ্গত নয়। এবার আমরা ভোট দেওয়ার সেই সুযোগের ব্যবস্থা করছি। এনসিপির দলীয় প্রতীক প্রসঙ্গে সিইসি নাসিরউদ্দিন বলেন, শাপলার প্রতীক যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি। দেখেন, 2024-এর আন্দোলনে সক্রিয়ভাবে যারা ছিল তারাই কিন্তু এনসিপি নেতৃত্বে রয়েছে। তারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবেন এটা আমি মনে করি না। কোনো অংশে তাদেরকে আমরা কম দেশপ্রেমিক ভাবতে চাই না। সুতরাং তারাও দেশের মঙ্গল চান, গণতন্ত্র চান, ভালো চান। আমার বিশ্বাস, গণতন্ত্র উত্তরণের পথটা যাতে সুন্দর হয় সেরকম একটা পরিবেশে তারা সম্মতি দেবে। তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টিকে দেশপ্রেমিক হিসেবে জানি, তারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবে বলে মনে করি না। এনসিপির দলীয় প্রতীক প্রশ্নে আমি তাদেরকে দেশের মঙ্গল কামনাকারী হিসেবে জানি, দেশপ্রেমিক হিসেবে জানি। তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানে। এনসিপির নিজেদেরকে গণতন্ত্রের পথে বাধা হিসেবে আনবে না বলে আমি মনে করি। সত্য মিথ্যার যাচাই প্রসঙ্গে তিনি বলেন, একটি ফ্যাক্ট চেক সেল গঠন করা হয়েছে যাতে তথ্য প্রাপ্তি হলে আগে তা যাচাই করা যায়। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, প্রচার বা অপপ্রচার করার আগে তথ্য যাচাই করবেন। চট্টগ্রামের ভোটের পরিবেশ প্রসঙ্গে সিইসি বলেন, আমরা চট্টগ্রামে ভোটের ইতিহাস বদলাতে চাই। আগের মতো যেন না হয় সেই নিশ্চয়তা আমি এখানে কর্মকর্তাদের কাছ থেকে পেয়েছি। ইনশাল্লাহ আগের মতো হবে না। আমি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা চাই। তিনি আরো বলেন, আমরা এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই সুন্দরভাবে নিজের ভোট দিতে পারে নিরাপদ পরিবেশে, যাতে নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহার হতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে সিইসি সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এআই সমস্যা শুধু আমাদের দেশের নয়, এটি বিশ্বব্যাপী। আলোচনায় কেউ ইন্টারনেট বন্ধের কথা বলছে, কিন্তু আমরা চাই তথ্য প্রবাহ বজায় থাকুক। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেওয়া। মেঘনায় জেলেদের হামলা, মৎস্য কর্মকর্তা সহ আহত 10। বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলায় মেঘনার একাংশে ইলিশ নিধনকারী জেলেরা মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের উপর হামলা করেছে। হামলায় ইলিশ সম্পদ প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন সহ 10 জন আহত হয়েছে। হামলায় আহত উপপরিচালক নাসিরউদ্দিন জানান, বিকেল থেকে তারা হিজলা ও মেহেন্দিগঞ্জ ঘেঁষা মেঘনায় অভিযান চালান। অভিযানের নেতৃত্ব ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। অভিযানকারী 8টি দলের প্রতিটিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। কোস্টগার্ড ও পুলিশ তাদের সঙ্গে ছিল। তার নেতৃত্বাধীন ট্রলারটি মেহেন্দিগঞ্জ ও ভোলার মেঘনায় পৌঁছালে জেলেরা সংঘবদ্ধভাবে হামলা করে। জেলেরা ট্রলার থেকে ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তিনি কোস্টগার্ড সদস্য সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। কোস্টগার্ড ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আহত 6 জনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় 7টি সেলাই দিতে হয়েছে। নাসিরউদ্দিন আরও জানান, যেখানে তারা হামলার শিকার হন সেটি গভীর মেঘনা, হিজলার 7 নম্বর ও মেহেন্দিগঞ্জের 8 নম্বর ঘাট হিসেবে পরিচিত। 4 অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ হয়েছে। ওই স্থানে শনিবার প্রথম কোনো অভিযানকারী দল গেছে। তারা গিয়ে দেখে সেখানে মহোৎসবে জেলেরা ইলিশ নিধন করছে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি জানান, হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে 27 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 2 জন কিশোর হওয়ায় মুচলেকা রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপর 20 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।